আচ্ছা, কোফতা কারি কার কার ফেভারিট বলো তো? আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। মানে এর আগে যতবারই কোফতা খেয়েছি তার মধ্যে আমার মনে হয় এই ফিশ কোফতা কারিটা সব থেকে বেস্ট লেগেছে। আরে না বাবা, আমি রান্না করেছি বলেই না, রান্নাটা হয়েছিলও দারুণ। কি করেছি জানো তো? প্রথমেই বলে দিই, এখানে না ঘরে বেশ কয়েকদিনের ওই ভোলা ভেটকি আছে না, ওই মাছটা ছিল। কি রান্না করব মানে ভালোই লাগছিল না, যে ওই একরকম ঝোল কি করব বুঝতে পারছিলাম না। হঠাৎ করে মাথার মধ্যে বুদ্ধি নিয়ে নিলাম যে চলো তাহলে আজকে কোফতা কারি করা যাক। তো সেই জন্য মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ওই কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি। খুব বেশি ভাজলে না ভালো লাগবে না, তো সেই জন্য হালকা করে একটু ভেজে নিলাম। আর এইভাবে বাকি যে মাছগুলো ছিল সেগুলোকেও ভেজে নিয়েছি। আর এই ভাজতে ভাজতে কিন্তু মাথায় আসলো যে তাহলে এবার মশলাটা রেডি করা যাক। তো মশলাটাও এইভাবে রেডি করে নিলাম। কি কি মশলা লাগবে তোমাদেরকে একবার চট করে বলে দিই, তোমরাও দেখে নাও। তাহলে বাড়িতে যদি এরকম কোনো মাছ থাকে, রুই কাতলা হোক বা ভেটকি ভোলা যাই থাকুক না কেন, একঘেয়ে মাছের ওই ঝোলের থেকে বেরিয়ে একটু এইরকম তোমরাও কিন্তু ট্রাই করতে পারবে। আর বাড়ির সবাইকে খাইয়ে একদম চমকে দেবে। খাওয়ার পরে তো তারা বুঝতেই পারবে না যে কি দিয়ে কি হয়ে গেল। এত টেস্টি খাবার কোথা থেকে চলে আসলো, একদম রেস্টুরেন্টের মতোই লাগবে। নাও, এবারে একটি মিক্সিং জার নিয়ে নিতে হবে। আর ওই মিক্সিং জারের মধ্যে একে একে পেস্ট তৈরি করার জন্য দিয়েছি আমি রসুন, দিয়েছিলাম আমি পেঁয়াজ। এখানে আমি ওই দুটো পেঁয়াজ নিয়েছিলাম ছোট ছোট দেখে, আর রসুন বেশ কয়েকটা একদম গুঁড়ি গুঁড়ি ছিল বলে ওই 8-10টা মতো রসুন নিয়েছিলাম। আর তার মধ্যে দিয়েছিলাম আদা কুচি। এখানে না একটু মশলাটা বেশিই করে নেব, কারণ কি ওই কিছুটা কোফতাতে দেবো আর কিছুটা কারিতে দেবো, তো সেই জন্য ওই অ্যাডজাস্ট করেই আর কি মশলাটা করা। তারপরে বেশ কয়েকটা লঙ্কা, ওই কাঁচা পাকা মিলিয়ে 5-6টা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এবারে এই পেস্টটাকে একটি বাটির মধ্যে ট্রান্সফার করে দেবো। কিছুটা টমেটোও তো পেস্ট করতে হবে না, একটা কারি তৈরি করতে গেলে টমেটোর কিন্তু একটা অসাধারণ কৃতিত্ব থাকে। তো নাও, টমেটোটাও পেস্ট করে নিয়েছি। আর ওদিকে না মাছ ভাজাগুলো হয়ে গেছে। এবারে দেখো কাটা বাছতে হবে, কিছু করার নেই, একটু ভালো খেতে হলে তো কাটা বাছার কষ্টটা করতেই হবে না। এই জন্যই বললাম যে যে মাছে কাটা কম, মানে ওই ভেটকি ভোলা বা রুই কাতলা এই জাতীয় মাছ তোমরা নেবে, তাহলে কাটা বাছার ঝামেলাটা অনেকটাই কম হবে। নাও, কাটা কিন্তু বেছে ফেলেছি আমি সবটাই, দেখেছো কত সুন্দর করে বাছলাম। এবারে কাটাগুলো ফেলে দিয়ে ওই পাত্রের মধ্যে মাছটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। মাছগুলো তো একটু একটু আস্তে আস্তে রয়েছে, তো সেটাকে একটুখানি চটকে নিলাম। তারপরে এর মধ্যে কিন্তু আমাকে একে একে বাইন্ডিংয়ের জন্য সব কিছু দিতে হবে। খুব বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে না। যেমন ধরো ওই ময়দা দিয়েছিলাম আমি 2 টেবিল স্পুন মতো, টুও না মানে তার থেকে একটু কম আর কি ময়দা দিয়েছি। আর দিয়েছিলাম এর মধ্যে আমি কি বলে ওটাকে, আদা রসুনের যে পেস্টটা দিয়েছিলাম ওটা, মানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়েছিলাম 1 টেবিল স্পুন। আর তারপরে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে একটু নুন, এটাও স্বাদ মতো। কারণ কি নুনটা তো ভাজার সময় অলরেডি দেওয়া রয়েছে, তো সেক্ষেত্রে একটুখানি অল্প পরিমাণই দেবে, কারণ এরপরে কারি করবে তখন নুন দেবে, সেক্ষেত্রে নুনটার ব্যালেন্সটা কিন্তু বিগড়ে যেতে পারে। আর দিয়েছিলাম একটু হলুদ, আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। জানো তো, যখনই গোলমরিচের গুঁড়ো কোনো রান্নায় আমি ব্যবহার করি এত ভালো লাগে, তো তোমাদের সাথে আমি সেজন্য শেয়ার করি যে গোলমরিচের গুঁড়োটা তোমরা একটু দেবে, খুব ভালো লাগে, যেমন গন্ধটা তেমন টেস্টটা। আর দিয়েছি ওই 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে এবারে হাতের সাহায্যে সব কিছুকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে, একদম চটকে চটকে। তাহলে না খুব ভালো করে মাছটা এর মধ্যে মেখে যায়, মানে বাইন্ডিং করতে খুব সুবিধা হয়। এবারে কি, এবারে একটুখানি হাতে তেল লাগাবে, লাগিয়ে না গোল গোল করে একদম কোফতার শেপ দেবে। এটা জানো তো, তোমরা যদি বাড়িতে রেডি করে রেখে দাও, ধরো কোনো গেস্ট আসবে, তোমরা কিন্তু এটাকে ফিশ চপ হিসাবেও ব্যবহার করতে পারো, এত সুস্বাদু লাগে খেতে। আমি তো রেডি হওয়ার সময় মানে যখন তৈরি করছিলাম 2-1টা গোল গোল বল মুখের মধ্যে পুরে দিয়েছি। সত্যি বলতে এত সুন্দর লাগছিল, তখন ইচ্ছা করছিল না আর যে কারির মধ্যে দিই, মানে এত ভালো লাগছিল। তো নাও, তোমরাও এরকম করতে পারো। আবার যদি এটাকে অন্য কোনো শেপ দাও, মানে চপের মতো, সেটাও করতে পারো, যেটা সুবিধা। তবে আজ আমি তো কোফতা কারি দেখাচ্ছি, তো দেখো কি করি। তারপরে কারিটাও তো তৈরি করতে হবে। এভাবে এক এক করে আমি এই ফিশ বলগুলো রেডি করে নিচ্ছিলাম। সমস্ত ফিশ বলগুলোকে একটি পাত্রের মধ্যে রেখে নেবে। তবে হ্যাঁ, এই যে রাখার কথাটা বললাম, এটা না খুব বেশি সময় রেখে দেবে না, মানে ওই আধা ঘন্টার মধ্যেই চেষ্টা করবে যে সব কিছু রেডি করে ঝোলটা বানিয়ে নিতে।
নাও আমার সব রেডি হয়ে গেল। এবারে ওই যে কড়াইটা ছিল, ওই যে মাছ ভাজার, ওর মধ্যে আবারও একটুখানি তেল দেব। যেহেতু কোফতাগুলো আমাদের ডিপ ফ্রাই করতে হবে, তাই তেলটা একটু বেশিই দিয়েছিলাম। দিয়ে এবারে কিন্তু ওর মধ্যে সমস্ত কোফতাগুলো ট্রান্সফার করব। একটা জিনিস খেয়াল রাখবে, খুব বেশি হুড়োহুড়ি করার দরকার নেই, অল্প অল্প করেই ভাজো। কারণ কি, বেশি এদিক ওদিক করে ভাজতে গেলে হয়তো ভেঙেই ফেলবে তোমরা। তো হালকা হাতে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে লাল লাল করে। সত্যি বলতে লাল লাল করে ভাজলে দারুণ লাগে দেখতে, আর খাওয়ার স্বাদেরও কিন্তু একটা পরিবর্তন আসে। তবে হ্যাঁ, এই সর্ষের তেলটা কিন্তু অতিরিক্ত গরম করবে না। ওই মিডিয়াম গরম যেই হয়ে যাবে তখনই এর মধ্যে কিন্তু চালনা করে দিতে হবে এই ফিশ বলগুলোকে। ব্যাস, দেখো আমার কিন্তু কোফতাগুলো মোটামুটি রেডি। এইভাবে দুবার করে আমি কোফতাগুলোকে রেডি করে নিয়েছিলাম, মানে বাকি কোফতাগুলো এভাবে আমি ফ্রাই করে নিয়েছি। আচ্ছা, তোমরা হয়তো ভাবছো যে এতটা তেলে কি রান্না হবে? আরে না না, তেল আমি এতটা দেব না। যেই কোফতাগুলো ভাজা হয়ে যাবে এখান থেকে না কিছুটা তেল আমি উঠিয়ে রেখে দেবো। ওই অন্য কোনো দিন একটা রান্না ঠান্না ইউজ করে নেব আর কি। যেহেতু মাছ ভাজা তেল, তো ওটা তো হবে না, রাখা যাবে না বেশি দিন। ব্যাস, এবারে বাকি তেলটার মধ্যে বাকি কোফতাগুলোকে ভেজে নিলাম। আর ওই তেলটা যে বলেছিলাম তুলে রাখবো, এই দেখো বাটিতে আমি দেখিয়েও দিচ্ছি, তেলটা আমি উঠিয়ে রেখেছি। এবার কড়াইতে যে সামান্য তেলটুকু পড়ে আছে, এটুকু তো রাখতেই হবে বলো। এর মধ্যে ফোড়ন দেবো আমি সাদা জিরে, আর দেবো আমি তেজপাতা। তারপরে ওই মিক্সিং জারের মধ্যে থেকে যে আমি পেঁয়াজ রসুনটা করে রেখেছিলাম, ওইটাকে পুরোটাই কিন্তু আমি দিয়ে দেবো তেলের মধ্যে। যেই দিয়ে দেবো অমনি কিন্তু দেখবে চটাফট নাড়ানো শুরু করতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। কারণ তেলটা অল্প আর তার মধ্যে পেঁয়াজ রসুন বাটাটা অনেকটা। ব্যাস, ভালো করে নেড়ে চেড়ে আমাদের কিন্তু খানিকটা সময় দিতে হবে, যাতে করে ভাজাটা ভালো হয় আর চারিদিক থেকে তেল বেরিয়ে আসে। এই সময় বলে দিই, আমার চ্যানেলের রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করবে। আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে, না হলে কি করে হবে বলো। এবারে দেখো, ওই যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, ওই টমেটোটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। জানো তো, টমেটো পেস্টটা দিলে তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম, কারণ কি ওই মিক্সির বাটিতে অনেকটা মশলা লেগেছিল, নষ্ট কেন করবো, তাই না? তো দিয়ে খুব ভালো করে সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেখো, সবাই আমরা জানি যে টমেটোটা কিন্তু হতে একটু সময় নেয়। তো তখন কি করেছি, ওর মধ্যে একটু নুনও দিয়েছি, একটু হলুদও দিয়েছি। তাহলে না কালারটাও ভালো আসবে, আর এদিকে টমেটোটাও বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নাও, নুন আর হলুদ খুব সামান্য পরিমাণেই দেব, না হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো যেটাই বলছিলাম, এই যে কারিটা আজকে বানাচ্ছি, এই কারিটা না তোমরা যে কোনো মাছে বা ডিমেতেও ইউজ করতে পারো। মানে কি, এই কারিটাতে অনেক কিছুই খাওয়া যায়। যেমন ধরো, কোনো একদিন মনে হলো কারিটা রেডি রয়েছে অথচ মাছটা রান্না করা হয়নি, তো সেক্ষেত্রে তোমরা মাছটা ভেজে এই কারির মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। ব্যাস, বকবক করতে করতে এর মধ্যে মশলা দিয়েছিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো 1 টিস্পুন মতো, আর ধনের গুঁড়োটা দিয়েছিলাম 1 টিস্পুনের থেকে একটু বেশি। তারপরে সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা না ততক্ষণই কষাবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। এটা নিশ্চয়ই সবাই জানো। তো তেলটা বেরোনো পর্যন্ত একটু তো ওয়েট করতেই হবে, তাই না? একটু ধীরে ধীরে সময় নিয়ে আমাদেরকে এই মশলাটা রেডি করতে হবে। আর যেই তেল বেরিয়ে আসবে অমনি এর মধ্যে ঢেলে দেবে জল। হ্যাঁ, পুরো রান্নাটাতেই জল ঢালতে হবে। আর জলটা ঢাললে না দেখবে একটু না চেঞ্জ হয়, মানে কি পানসা হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি করবে, একটু নুন দিয়ে দেবে। অবশ্যই নুনটা দেখে দেবে, মানে কতটা পরিমাণ লাগছে সেই হিসাবে। দেখো, খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে। এবার বলছি, এই যে অনেকটা টকবক করে ফুটছে, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবে। কমিয়ে তার মধ্যে একে একে সমস্ত কোফতাগুলোকে ট্রান্সফার করবে। কোফতাগুলো দেখো একদম ভাঙেনি, বেশ সুন্দর ক্রিস্পি হয়েছিল। তো যাই হোক, এই বলগুলো যাতে ঝোলের মধ্যে ডুবে থাকে তারই ব্যবস্থা আমি করেছিলাম কিন্তু, আর এই জন্যই এর মধ্যে এতটা পরিমাণ ঝোল দিয়েছি। এবারে দেখো, কিছুটা তো মাছের মধ্যেও টানবে বলো। ব্যাস, এই তো খানিকক্ষণ এভাবে লো ফ্লেমে একটু ফুটতে দেবে, ওই 5 থেকে 7 মিনিট, তারপরেই রেডি হয়ে যাবে। জানো তো, নামানোর সময় একটু কসুরি মেথি দেবে। কসুরি মেথি দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। ওপর থেকে কসুরি মেথি দিয়ে ছড়িয়ে নামিয়ে দেবে,
মানে একটু নাড়াচাড়া করে আর কি। তারপরেই বুঝতে পারবে এর যেমন দারুণ গন্ধ তেমন খেতে হয়েছিল। আমরা তো বাড়িতে সবাই চেটেপুটে খেয়েছি, তোমরাও বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো, আজকের রেসিপিটা এখানেই থাক। আমাদের রান্না যদি আমার রান্না যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে।